মধ্যপ্রাচ্যে ইরান সংকট যখন নতুন এক মোড়ে দাঁড়িয়ে, ঠিক তখনই ওয়াশিংটনে একই সময়ে বসতে যাচ্ছেন তিন গুরুত্বপূর্ণ নেতা: ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভ্লাদিমির জেলেনস্কি। কিন্তু এই বৈঠকের আগেই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। একদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে কঠোর সামরিক পদক্ষেপে ফিরে যেতে বাধ্য হবে। অন্যদিকে ইরানও সতর্ক করেছে, হরমুজ প্রণালী বা তাদের স্বার্থে আঘাত এলে এর জবাব দেওয়া হবে আরো ভয়ঙ্করভাবে। এরই মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে ইউক্রেন ও ইরানকে ঘিরে। ইরান অভিযোগ করেছে, ক্যাসপিয়ান সাগরে একটি ইরান সংযুক্ত জাহাজে ইউক্রেন হামলা করেছে। ইউক্রেনের দাবি, তারা রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তাহলে কি ইরান সংকট এখন শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি কি ধীরে ধীরে ইউক্রেন যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? ওয়াশিংটনে এই বৈঠক কি শুধু কূটনৈতিক আলোচনা, নাকি এর পেছনে তৈরি হচ্ছে নতুন কোনো কৌশল? প্রথমেই আসা যাক ওয়াশিংটনের সেই গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে এক সময় মুখোমুখি হতে যাচ্ছেন তিন প্রভাবশালী নেতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ এবং ইরান সংকট দুই গুরুত্বপূর্ণ ইস্যু যখন জটিল পর্যায়ে রয়েছে, ঠিক তখনই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বৈঠক এত গুরুত্বপূর্ণ? প্রথমত, জেলেনস্কির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহায়তা, নিরাপত্তা এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অবস্থান আরো শক্ত করা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর আলোচনার প্রধান বিষয় হতে পারে ইরান, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাবকে বড় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে। আর এই দুই সংকটের মাঝখানে রয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র একদিকে ইরানের সঙ্গে আলোচনার কথা বলছে, অন্যদিকে সামরিক চাপ বজায় রাখার বার্তা দিচ্ছে। তাই এই বৈঠক শুধু তিন নেতার একটি সাধারণ কূটনৈতিক সাক্ষাৎ নয়, এটি এমন এক সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্য ও ইউরোপের দুটি বড় সংঘাতের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত প্রয়োজন। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এই বৈঠক কোনো নতুন সামরিক পরিকল্পনা তৈরি হবে, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন ওয়াশিংটনের দিকেই, কারণ এখানকার সিদ্ধান্ত আগামী দিনের ভূ রাজনৈতিক পরিস্থিতি বড় প্রভাব ফেলতে পারে। তিন নেতার বৈঠকের পাশাপাশি এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসলে কি ঘটতে যাচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং ভালো অগ্রগতি হতে পারে, কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করছেন, আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপে ফিরে যেতে পারে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দুটি ভিন্ন বার্তা দেখা যাচ্ছে। একদিকে কূটনীতির দরজা খোলা রাখা হচ্ছে, অন্যদিকে সামরিক চাপের কথা স্পষ্ট জানানো হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন কৌশল নতুন নয়। অনেক সময় কোনো দেশ আলোচনার টেবিলে বসে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করে, আবার একই সময়ে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখে। কিন্তু ইরানের অবস্থান গুরুত্বপূর্ণ। তেহরান বারবার জানিয়েছে, তারা বাইরের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না, বিশেষ করে হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে ইরান কঠোর অবস্থান ধরে রেখেছে। তাই এখন মূল প্রশ্ন হলো, এই আলোচনা কি সত্যি উত্তেজনা কমানোর পথ তৈরি করবে, নাকি এটি বড় কোনো সিদ্ধান্তের আগে একটি কৌশলগত বিরতি? কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো ভুল হিসাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিতে। এরপর যে ঘটনাটি নতুন প্রশ্ন তৈরি করেছে, সেটি হলো ইরান ও ইউক্রেনের মধ্যে তৈরি হওয়া নতুন উত্তেজনা। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ক্যাসপিয়ান সাগরে একটি ইরান সংযুক্ত জাহাজে ইউক্রেন হামলা করেছে। এই ঘটনার পর ইরান কঠোর প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এর জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। অন্যদিকে ইউক্রেনের অবস্থান হলো, তারা রাশিয়ার সামরিক সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। অর্থাৎ ইউক্রেন এই ধরনের পদক্ষেপকে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ হিসেবে দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক কৌশলগত সম্পর্ক রয়েছে। ইউক্রেন যদি ইরান সংযুক্ত কোনো নেটওয়ার্কে রাশিয়ার যুদ্ধে সক্ষমতার অংশ হিসেবে দেখে,
তাহলে এর প্রভাব শুধু ইউক্রেনের যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গেও যুক্ত হতে পারে। বিশেষ করে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা চলছে, তখন এই ধরনের ঘটনা উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি, এই ঘটনাকে সরাসরি ইরান ও ইউক্রেনের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাত হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি দেখাচ্ছে বর্তমান বিশ্ব রাজনীতিতে বিভিন্ন সংঘাত কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাহলে কি ইরান সংকট এখন শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে, নাকি ইউক্রেন যুদ্ধের প্রভাবে নতুন ভাবে এতে যুক্ত হবে, সেটি এখন বড় প্রশ্ন। যখন একদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে, অন্যদিকে হরমুজ নিয়ে শুরু হয়েছে নতুন কূটনৈতিক বড় তৎপরতা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ওমান ইরানের কাছে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য একটি আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের রোড। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। তাই এখানে কোনো বড় ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব শুধু ইরান বা উপসাগরীয় অঞ্চল নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে। ওমানের এই উদ্যোগ দেখাচ্ছে সামরিক উত্তেজনার পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর সংঘাত নিয়ন্ত্রণের পথও খুঁজছে। কারণ হরমুজ নিয়ে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উপসাগরীয় দেশ, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজার। তবে বড় প্রশ্ন হলো, ইরান কি এই প্রস্তাব গ্রহণ করবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কি এমন ব্যবস্থাকে সমর্থন করবে যেখানে হরমুজের নিরাপত্তায় আঞ্চলিক দেশগুলোর বড় ভূমিকা থাকবে। তাই হরমুজ এখন শুধু একটি জলপথ নয়, এটি হয়ে উঠেছে কূটনীতি, সামরিক শক্তি এবং বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র। ইরান সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইয়েমেনের হুতি গোষ্ঠীর তৎপরতা। কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ নেই, এরপর ছড়িয়ে পড়েছে রেড সি এবং বাব আল মানদেব প্রণালী পর্যন্ত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা হরমুজ প্রণালীতে ইরানের অবস্থানকে একটি মডেল হিসেবে দেখছে এবং রেড সি অঞ্চল নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। সবচেয়ে বড় বিষয় হলো বাব আল মানদেব কেন গুরুত্বপূর্ণ, কারণ এই পথ দিয়ে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ বাণিজ্যিক জাহাজ চলাচল করে। এখানে অস্থিতিশীলতা তৈরি হলে শুধু সামরিক উত্তেজনা নয়, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ চাপ তৈরি হতে পারে। হুতিদের কার্যক্রম দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন একাধিক ফ্রন্টে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। একদিকে হরমুজ, অন্যদিকে রেড সি, দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ একই সময়ে উত্তেজনার মধ্যে রয়েছে। তবে এটাও মনে রাখতে হবে, আঞ্চলিক বিভিন্ন পক্ষের নিজস্ব স্বার্থ রয়েছে। হুতিদের অবস্থান, ইরানের কৌশল এবং যুক্তরাষ্ট্র মিত্রদের প্রতিক্রিয়া, সবকিছু মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। সবচেয়ে বড় সাসপেন্স হলো, এই উত্তেজনা কি কূটনীতিক উদ্যোগের মাধ্যমে নিয়ন্ত্রণে আসবে, নাকি একাধিক ফ্রন্টে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করবে। সবগুলো ঘটনা একসাথে দেখলে একটি বিষয় পরিষ্কার, ইরান সংকট এখন আর শুধু যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে যুক্ত হয়ে গেছে ইসরায়েল, নিরাপত্তা, ইউক্রেন যুদ্ধ, হরমুজ প্রণালী এবং রেড সি অঞ্চলের স্থিতিশীলতা। একদিকে ওয়াশিংটনে ট্রাম্প, নেতানিয়াহু, জেলেনস্কির বৈঠক দেখাচ্ছে যুক্তরাষ্ট্র একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলা করছে। অন্যদিকে ট্রাম্পের সামরিক হুমকি এবং ইরানের পাল্টা সতর্কবার্তা দেখাচ্ছে উত্তেজনার মাত্রা এখনো কমেনি। তবে একই সময়ে ওমানের কূটনৈতিক উদ্যোগ একটি ভিন্ন বার্তাও দিচ্ছে, অর্থাৎ সামরিক চাপের পাশাপাশি আলোচনার পথ খোলা রাখা হচ্ছে। এখন সামনে কয়েকটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, আলোচনা সফল হলে হরমুজ ও আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণে আসতে পারে। দ্বিতীয়ত, উভয় পক্ষ নিজেদের অবস্থান শক্ত করার জন্য আলোচনা চালিয়ে যেতে পারে। আর তৃতীয় বিষয় হলো, কোনো ভুল সিদ্ধান্ত বা সামরিক ঘটনার কারণে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে যেতে পারে। তাই আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে পড়তে পারে। এখন প্রশ্ন হলো, এই কূটনৈতিক বৈঠকগুলো কি সত্যি শান্তির পথ তৈরি করবে, নাকি বড় কোনো সংঘাতের আগে নতুন কৌশল নির্ধারণের অংশ? সময়ই সেই উত্তর দেবে।